সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং চিন্তক মাহবুব আলম। মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শুনে থাকি। আজও এরকম বেশ কিছু খবর আছে। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন যে গতকাল ঢাকায় দুটি সমাবেশ হয়েছে। একটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি বিশাল সমাবেশ তারা করেছেন। অপরদিকে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তারাও কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ করেছেন এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, তার পাশেই সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবির সাইমুম শিল্পগোষ্ঠীর নামে তারাও একটি প্রোগ্রাম করেছেন। তিনটি সংগঠনের শক্তি বা সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছেন সাধ্যমতোই তিন সংগঠন। যদিও এর আগে, ঠিক এক বছর আগে হাসিনা রেজিমের সময় এরকম রাজনৈতিক সহাবস্থান কিন্তু বাংলাদেশের সচরাচর দেখা যায়নি। যদিও পাশাপাশি তিনটি বড় সমাবেশ করেছেন, কোথাও কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি এবং কোথাও কোনো ন্যূনতম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। যদিও নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং আশঙ্কা ছিল। সব কিছুকে আমাদের যে এই জুলাই গণ অভ্যুত্থানে আর এক জুলাইয়ে এসে, আগস্টে এসে এক বছর পূর্তি উপলক্ষে তাদের এই আয়োজন আমাদেরকে সত্যিই মুগ্ধ করেছে, আনন্দিত করেছে এবং তিনটি সংগঠনই কিন্তু বেশ ধৈর্যের পরিচয় দিয়েছে। এটি একটি ইতিবাচক রাজনৈতিক ধারা। সে বিষয় নিয়ে আলোচনা শুনবো। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি হতে যাচ্ছে। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ শহীদদের তালিকা বাস্তবায়ন করা যায়নি। সেটি নিয়ে বেশ কিছু কাগজ নানানভাবে তাদের সংবাদ পরিবেশন করেছেন এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র যে ব্যবসায় শুল্ক আরোপ নিয়ে এক ধরনের টানপেরন ছিল, সেটিও কেটেছে। যদিও 20% নতুন কর যোগ হয়েছে আমাদের, সেই বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা নানানভাবে দেখছেন বিষয়গুলো এবং ব্যবসা আগামী দিনে আমেরিকার সাথে কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন সেই বিষয়গুলো নিয়েও তাদের নানান ধরনের চিন্তাভাবনা আছে। এছাড়া মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে গণ অভ্যুত্থানের এক বছরের মধ্যে এসে, এবং এর বাইরে যে বিষয়টি প্রতিনিয়ত চায়ের দোকান থেকে শুরু করে সচিবালয় সর্বত্র আলোচিত, সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জুলাই ঘোষণা দেওয়া হচ্ছে। এটিও একটি বিষয়। সব বিষয়ে বেশ আলোচনা হচ্ছে। মাহবুব ভাই, আমরা শুরু করতে চাচ্ছি, জুলাই এক বছর হয়ে যাচ্ছে, শহীদদের তালিকা নিয়ে নানান ধরনের আলোচনা আছে, সমালোচনাও আছে, কিন্তু অগ্রগতিও আছে। আসলে এখানে সমালোচনা করার সুযোগটা আমার মনে হয় খুব কম। আর এমনি আমরা জাতিগতভাবে কারণে অকারণে একটা সমালোচনাও করে থাকি, কাজে সেই ধারাবাহিকতার সমালোচনা তো করতেই হবে, না করলে তো আবার সমালোচনা ছাড়া কোনো কাজ এফেক্টিভ হয় না, আগায়ও না। যেমন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা, যে তালিকা হচ্ছে এটা কিন্তু চলমান। কারণ আপনি জানেন যে ইতিমধ্যে আমরা জানি যে মানে আননোন লাশ রয়েছে মর্গে, ঢাকার মর্গেই বোধহয় 8 জন আছে। আচ্ছা, তারপরে ঢাকার কাছে বেড়িবাঁধের ওইখানে কবরস্থান গণকবর আছে 124 জনের। আচ্ছা, 124 জনের মধ্যে বোধহয় কয়েকজনের বোধহয় ডিএনএ টেস্ট করে, তাহলে যতক্ষণ ডিএনএ টেস্ট করে তাদের ইয়েটা না হচ্ছে, পরিচয় শনাক্ত না হচ্ছে, তখন তো তাদেরকে আমরা তালিকাভুক্ত করা যায় না, কারণ তার নাম পরিচয়টা পাওয়া যাচ্ছে না। তখন বলা হয় এতজন নিখোঁজ। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এটা ঢাকা শহরেই আমরা নির্দিষ্টকরণ করতে পারছি না, ঢাকা শহরে। তাহলে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে লড়াইয়ে যারা নিহত হয়েছে, তাদের অনেককেই তাৎক্ষণিকভাবে তার পরিবার, কারণ তখন 2 ধরনের বিপদ ছিল। একটা হচ্ছে সরকারে ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, পাড়া মহল্লায় ফ্যাসিস্টদের দ্বারা তারা আবৃত,
তারা তাদের সন্তানের লাশ, বাবার লাশ, ভাইয়ের লাশ তারা দ্রুত নিয়ে যেয়ে তারা গোপনে গ্রামে কোথায় গোপনে তারা লাশ দাফন করেছে এবং স্বীকারও করেননি। আচ্ছা, সেই মুহূর্তে তারা স্বীকারও করে না। এরকম দুই একটি ঘটনার কথা আমি ব্যক্তিগত এবং অনেক ঘটনা স্বাভাবিক মৃত্যু বলে কিন্তু অভিভাবকরা চালিয়েছেন, স্বাভাবিক মৃত্যু বলে চালিয়েছে। এখন তারা এটাকে মানে তালিকাভুক্ত করতে গিয়ে, হ্যাঁ, তারা এখন তালিকাভুক্ত করতে যে এখন যাচাই বাছাইয়ে পড়ে গেছে, এবং এটি স্বাভাবিক। তাহলে এই যে যাচাই বাছাইটা তো হওয়া দরকার আছে, তোকে কাজে এইখানে দেরি হবে। এখানে একটা কথা বলি, তবুও তো ভালো, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে শহীদদের তালিকা অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা করা হয় নাই, এখনো করা যায়, এখনো করা হয় নাই, যায় নাই হচ্ছে চেষ্টা করলে বোঝা যেত যে ফেলিওর হয়েছে। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা করার কোনো চেষ্টা করা হয় নাই। মুক্তিযুদ্ধের বয়ান, হ্যাঁ, মুক্তিযুদ্ধ এটি কি ওই ৩,৩০,০০,০০০ যে ওই বিতর্ক যাতে আবার নতুন করে দানা না বাঁধে, এই বিষয়টির জন্য অনেকটা চাপিয়ে রাখা হয়েছে হয়তো। এইখানে বিষয়টা হচ্ছে দুটো জায়গা, কারণ ৭১-এর মুক্তিযুদ্ধে যারা তথাকথিত দাবিদার, হ্যাঁ, আওয়ামী লীগ, আসলে বিষয়টা তো সঠিক না। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ। এই জনযুদ্ধে অংশগ্রহণ করেছে কারা? ৭.৫ কোটি মানুষ। তৎকালীন সময়ে অল্প কিছু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল, সে ইসলামপন্থী হোক, ইসলামপন্থী হতে পারে, কোন পন্থী বড় কথা না, বড় কথা হলে কিছু মুক্তিযুদ্ধ বিরোধী লোক এর বিরোধিতা করেছে। কিন্তু ৭.৫ কোটি মানুষ এই জনযুদ্ধে অংশগ্রহণ করেছে, কেউ সক্রিয় যুদ্ধের ময়দানে, কেউ গ্রামে থেকে, মানে নানান ব্যাটেলে, নানানভাবে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে এই মুক্তিযুদ্ধকে আত্মসাৎ করার জন্য আওয়ামী লীগ এইটাকে গণযুদ্ধের ব্যাপারটা তারা অস্বীকার করে তারা বয়ান দিয়েছে যে মুক্তিযুদ্ধ করেছে আওয়ামী লীগের নেতৃত্বে ইত্যাদি ইত্যাদি। তা এইটা একটা ব্যাপার ছিল। আর মুক্তিযুদ্ধের শহীদের তালিকা করতে গেলে যদি করা হতো, সেখানে আওয়ামী লীগের কোনো তালিকা পাওয়া যেত না, শহীদই নাই। যেমন আমি একটা উদাহরণ দেই আজকে। উদাহরণটা এইরকম, আপনি যদি ঢাকা থেকে খুলনা যান, মাগুরার ভায়নার মোড় বলে একটা মোড় আছে, সেইখানে রাস্তার মাঝখানে, তেরাস্তার মাঝখানে মোড়ে একটা বিশাল, এটা কিন্তু সেই ৭২ সালে হয়েছে, সেইখানে ২৭ জন শহীদের একটি তালিকা আছে, ২৭ জন। এই ২৭ শহীদের মধ্যে এটা অনেকে হারাই গেছিল। তো ওইখানকার একজন সাংবাদিক, মানবাধিকার কর্মী, সে এইটার উপরে গবেষণা করে একটা বই লিখেছে। বইটার নাম হলো কামান্নার ২৭ শহীদ। মানে এই কামান্না নামক একটা গ্রামে এই যুদ্ধটা হয়েছিল, একই যুদ্ধে, একই ব্যাটলে, একই রাত্রে ২৭ জন মারা গেছিল, ৫২ জনের মতো আহত হয়েছিল। সেটা পাকিস্তানি আর্মির সাথে সম্মুখ লড়াই ছিল। তো এই ২৭ জনের যে তালিকা ওই বইয়ের মধ্যে আছে, ২৭ জনের মধ্যে ২ জন ছাত্র ছাত্রলীগের না, মাগুরা কলেজের ভিপি ছিল, ছাত্র ইউনিয়নের নেতা, আরেকজন ছিল মাগুরা কলেজের সাধারণ ছাত্র, সে ছাত্র ইউনিয়নের সদস্য। ১১ জন শ্রমিক, ৫২ শ্রমিক, আবুল বাশারের নেতৃত্বাধীন জাতীয় শ্রমিক ফেডারেশনের সদস্য, এখান থেকে পালায়ে যে তার নিজ গ্রামে তারা লড়াইটা করেছে। বাকি হলো গ্রামে কৃষক। অর্থাৎ ২৭ জনের মধ্যে একজন আওয়ামী লীগ পাওয়া যায় নাই, তার মানে পার্সেন্টেজে জিরো। তা এখন স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ দেখেছে এটা করতে গেলে তো বিপদ হয়ে যাবে, তারা তো নাই, শহীদদের তারা তালিকা করে নাই। এবং শহীদদের অবমূল্যায়ন করারও একটা প্রবণতা ছিল, কারণ বাংলাদেশের মানুষ যে এই রক্তটা দিল, এটার ব্যাপক প্রচার ভারত চায় নাই। কারণ ভারত চেয়েছে যে ভারতীয় সৈন্যরা বাংলাদেশকে মুক্ত করে দিয়েছে এইটাকে এস্টাবলিশ করার জন্য। আমাদের এই স্বাধীনতাটা এক প্রকার করুণার আন্তর্জাতিকভাবে এখনো পর্যন্ত আপনি অবাক হবেন, এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে বলা হয় ভারত পাকিস্তান যুদ্ধের বাই প্রোডাক্ট। এবং ইন্ডিয়া প্রতি বছর ১৬ই ডিসেম্বর ইন্ডিয়ার বিজয় দিবস পালন করে, বাংলাদেশের বিজয় দিবস পালন করে না। আরেকটা ব্যাপার আছে,
আপনি যেটা বললেন 3.5 লাখ আর 3 লাখ আর হচ্ছে 30 লাখ। শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ের সরকার প্রধান ছিল, তিনি বলতে যে ভুল করে বলে ফেললেন 3 মিলিয়ন, তিনি লাখ আর মিলিয়নটাকে গোলায় ফেললেন। এখন শেখ মুজিবের একটি বয়ান স্টাবলিশ করার জন্য পুরো জাতিকে মিথ্যাচারের মধ্যে ফেলে দেওয়া হলো এবং শহীদরা হারিয়ে গেল। এই জন্যে আর তালিকা করা গেল। 71-এর রক্ত আওয়ামী লীগ ইচ্ছা করে, এটা শহীদদের সাথে বেঈমানি এবং রক্তকে অস্বীকার করা। একবার তালিকা করার চেষ্টা করা হয়েছিল, সেখানে 2,85,000 পর্যন্ত একটি তালিকা করতে পারা গেছিল, কিন্তু সেটাও কিন্তু সামনে আর আসে নাই, কারণ এর মধ্যেও আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে না। তো কাজেই এই যে ব্যাপারটা যে 71-এ আমরা কিন্তু ব্যর্থ হয়েছি, 71-এ পুরোপুরি আমরা ব্যর্থ হয়েছি আমার জাতির বীরত্বের ইতিহাস, তার বীরত্ব গাথা তুলে ধরতে, একটি দলকে সামনে আনার জন্য, একটা ব্যক্তিকে দেবতা বানানোর জন্য। এই তো ঘটনা। 24-এ আবার এটি না হয়, যেই কারণে অনেক যাচাই বাছাই করে করা হচ্ছে এবং করা হয়েছে। এটি 24-এ অত্যন্ত সাফল্যের সাথে এটা করা হচ্ছে, এখানে কোনো হাইড করার কোনো ব্যাপার নাই। তাহলে এটিকে নিয়ে অনেকে সন্দেহ সংশয় করছেন যে এই জুলাই অভ্যুত্থান নিয়েও এক ধরনের রাজনীতি হচ্ছে। হ্যাঁ, অনেকে শহীদের স্বীকৃতি পাচ্ছেন না, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তো আহত নিহত হয়েছেন, তাদের অনেকের এই ধরনের অভিযোগ আছে। আমি শুরুতেই বলেছি যে অভিযোগ মানে এটা আমাদের একটা জাতিগত বৈশিষ্ট্য, আমরা অভিযোগ করেই থাকি কারণে অকারণে। এমনকি পারিবারিকভাবেও একটা পরিবারের মধ্যে কয়েক ভাই থাকলে অহেতুক অভিযোগ করে মা বাবা। জি মাহবুব ভাই, আরেকটি বিষয় হচ্ছে গতকালকে যে সমাবেশ দেখলেন রাজধানীতে, যানজট ছিল কিন্তু বিশৃঙ্খলা ওইভাবে, যে আশঙ্কা বা আতঙ্কের মধ্যে এক ধরনের এর আগের দিন পর্যন্ত নগরবাসীর মধ্যে এক ধরনের চাপা আলোচনা ছিল, সেটিকে তো তারা মিথ্যা প্রমাণ করলো এই রাজনৈতিক দলগুলো। এটিকে কি ইতিবাচক একটা ধারা হিসেবে আমরা বিবেচনা করতে পারি যে ইতিবাচক রাজনীতির শুরু হয়েছে এবং এটি কন্টিনিউ করলে বাংলাদেশ আসলে এগিয়ে যাবে? কালকের যে 2টা সমাবেশ রাজধানীতে এই সমাবেশকে কেন্দ্র করে এক ধরনের আশঙ্কা ছিল, অন্তত পাল্টা ধাওয়া হবে এরকম একটা আশঙ্কা ছিল। ঢিল ছড়াছড়ি তো হওয়ার এর ফলে অনেকেই কিন্তু ঘরের থেকে বের হয় না ভয়তে। তো কালকের এই ঘটনা 2টি শান্তিপূর্ণ সমাবেশ প্রমাণ করলো যে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী রাজনৈতিক শক্তির মধ্যে মানুষকে বিভ্রান্ত করার যে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত সফল হবে না। কালকে কিন্তু চক্রান্ত ছিল, ব্যর্থ করে দেওয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছে। এতে করে হতাশ হয়েছে সেই চক্রান্তের শক্তি। অন্যদিকে কালকে এই 2 রাজনৈতিক পরস্পর বিরোধী 2 রাজনৈতিক শক্তি ছেড়ে দিয়েছেন, যে অত্যন্ত শান্তিপূর্ণ সুশৃঙ্খল সমাবেশ প্রমাণ করেছে এই জাতি সামনের দিকে এগিয়ে যাবে, এই জাতিকে পিছানো যাবে না, জাতিকে চক্রান্ত করে বিভ্রান্ত করা যাবে না। আমি মনে করি কালকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই সমাবেশ সম্পন্ন হয়েছে। এই সমাবেশে এনসিপি তাদের 24 দফা ইশতেহার ঘোষণা করেছে সেখানে, এবং তারা সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান সহ আরো অনেক কিছু তারা ঘোষণা করেছেন। যদিও রিপাবলিকের ব্যাখ্যায় গেলে অনেক ধরনের ব্যাখ্যা আছে, যেহেতু আমাদের ফার্স্ট রিপাবলিক কি ফল করেছে কিনা, বা আমরা কোনো উপনিবেশ হয়ে গিয়েছিলাম কিনা, নানান ধরনের আলোচনা আছে। আপনি এই 24 দফা ইশতেহার এবং বিএনপির এখনো পর্যন্ত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেনি, তারা 31 দফা রাষ্ট্র সংস্কারের 31 দফার উপরে এখনো আছে। হয়তো নির্বাচনের স্কেজিউল ডিক্লেয়ার হলে ওনারাও নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এবং জামাত ইসলামীও কিন্তু এক ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামী কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনী ইশতেহার দেননি। তো এনসিপির এই নির্বাচনী ইশতেহারকে যদি একটু মূল্যায়ন করতে বলা হয়, আপনি এখানে কি পেলেন? আপনার জন্য কি আছে, দেশের জন্য নতুন কি আছে? প্রথমত হচ্ছে নির্বাচনী ইশতেহার বলেন আর রাজনৈতিক দলের ইশতেহার বলেন, ইশতেহারে তো খুব ভালো ভালো কথা লেখা হয়। আপনি নিশ্চয়ই জানেন যে রাজনীতির ইতিহাসে, গত কয়েক শতাব্দীর ইতিহাসে
শ্রেষ্ঠ ইস্তাহারটি লেখা হয় 1846 সালে। কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস কমিউনিস্ট ইস্তাহার নামে একটি ইস্তাহার লিখেছিল। এটা রাজনীতির ইস্তাহার। সেইটা যদি, সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো যদি বাস্তবায়ন হতো, আজ থেকে প্রায় 200 বছর আগের লেখা, তাহলে তো পৃথিবীতে মানে ক্ষুধা, রোগ, দারিদ্র্য, হিংসা, হানাহানি, মারামারি কোনো কিছুই থাকতো না। কিন্তু আমরা কি দেখছি? আমাদের সামনে তো 24 আসে, যে আমাদের সামনে দেখছি হিংসা, হানাহানি, মারামারি, রোগ, ক্ষুধা আছে। গাজার যুদ্ধ তার বড় প্রমাণ। একই সাথে হিংসা, হানাহানি, ক্ষুধা। তো কাজেই ইস্তাহারের বাস্তবায়নটা হচ্ছে প্রধান কথা। ওই ইস্তাহারের কিছু বাস্তবায়ন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন সহ কিছু দেশে, সেখানে কিন্তু ক্ষুধা রোগ নাই। তা আজকে যে এনসিপি যে ইস্তাহার দিয়েছে, যদি বাস্তবায়ন করতে পারে ভালো। না, এখানে নতুন কিছু পেলেন কিনা? হ্যাঁ, এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন। কারণ নতুন বন্দোবস্তের একটি এখানে কথা কিন্তু তারা বলছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে যে তাদের ইস্তাহারের বৈশিষ্ট্যের জায়গাটা হলো, সেটা আপনি ভালো প্রশ্ন করেছেন। সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ এবং নাগরিক সমাজের ক্ষমতায়ন একটা ব্যাপার আছে, যেটা আমরা খুব এড়িয়ে যাই সাধারণ নাগরিকদের। এই প্রথম আমি দেখলাম বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ইস্তাহারে নাগরিকদের ক্ষমতায়নের কথা বলা আছে। তো এইটা একটা নতুন জিনিস। আর সেকেন্ড রিপাবলিক আর গণপরিষদ, এটা আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি, আমি না, আমাদের এই আলোচনা তো কোনো রাজনৈতিক না, একান্তই আপনার ব্যক্তিগত মূল্যায়ন। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই এনসিপি এখন এসে সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, এখন এসে গণপরিষদের কথা বলছে। জুলাই অভ্যুত্থানের পর সেপ্টেম্বর মাসে আমি একটা লেখা লিখেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দাও, এই সংবিধানের কার্যকারিতা শেষ হয়ে গেছে। কার্যকারিতা যদি থাকতো তাহলে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হতো না। একই সাথে বলেছিলাম আমি যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে একটি গণপরিষদ বা একটি আইনসভা, সংবিধান সভার নির্বাচন করা হোক, বা সংবিধান সভার নির্বাচন ছাড়াও করা যেতে পারে। পৃথিবীর বহু দেশে কিন্তু নির্বাচন ছাড়াও সংবিধান সভার দৃষ্টান্ত আছে। সেটাই হবে উত্তম সমাধান। অর্থাৎ বাংলাদেশকে একেবারে নতুন করে শুরু করতে হবে, আমি এটা বলেছিলাম। তো অনেক দেরিতে হলেও দেখা যাচ্ছে এনসিপি সেই কথা বলছে। অবশ্য ওরা নতুন বন্দোবস্তের কথা প্রথম থেকেই বলছিল। এবং এই সেকেন্ড রিপাবলিক যদি করা হয়, দ্বিতীয় প্রজাতন্ত্র যদি করা হয়, আমি মনে করি মানে আপনার একটা গাড়ি, তার ইঞ্জিন যদি খারাপ হয়, একবার দুইবার মেরামত করা যায়, কিন্তু বারবার যখন খারাপ হয় তখন কি করতে হয়? ইঞ্জিনটা ফেলে দিতে হয়। আমাদের সংবিধান কিন্তু একই অবস্থা। এর এত কাটা ছেঁড়া ইত্যাদি হয়েছে, এটা দিয়ে আর সামনে আগানো যাবে না। আমি জানি না আমাদের আগামী সংসদ কি করবে, এই সংবিধান রাখবে না সংবিধান ফেলে দেবে, কিন্তু দেখে শুনে মনে হচ্ছে ওরা এই সংবিধানের প্রেমে পড়ে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক, এটা খুবই দুর্ভাগ্যজনক। যেমন এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আওয়ামী মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানটা অনেকে ধারণ করার চেষ্টা করছে, মনে করছে তাতে মানে এটা ভোট ব্যাংকের রাজনীতি জায়গা থেকে করার চেষ্টা করা হচ্ছে। এটা হয় না, এটা হওয়া উচিত না। জাতীয়তাবাদী রাজনীতির ধারা একরকম, আর আধিপত্যবাদী রাজনীতির ধারা একরকম। আওয়ামী লীগের বয়ানটা ছিল আধিপত্যবাদী রাজনীতির ধারা, জিয়াউর রহমানের রাজনীতি ছিল জাতীয়তাবাদী রাজনীতি। এই নিয়ে ডিবেট করা যেতে পারে, এটা অবশ্য আমাদের দায়িত্ব না, এটা রাজনৈতিক দলেরই দায়িত্ব, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দায়িত্ব, তারা ঠিক করবে। তবে আমি মনে করি এই ইস্তাহারে যে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হয়েছে, গণপরিষদের কথা বলা হয়েছে, ভালো। তারা যদি মানে আজ না হোক তারা যদি কাল আদায় করতে পারে। সেকেন্ড রিপাবলিক কি আসলে অনেক বেশি অপরিহার্য? অমন বাস্তবতায় কি বাংলাদেশ গিয়েছে? এটি অনেকের জিজ্ঞাসা আছে। এটা নিয়ে কিন্তু এর আগেও একবার বিতর্ক হয়েছিল। এটা আমি বলি সেকেন্ড রিপাবলিক অবশ্যম্ভাবী। কারণ যখন
পুরনো বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্ত যেতে হয়, তখন সারা দুনিয়ায় সেটাই করা হয়েছে। এবং অনেকে বলছে যে, অনেকে প্রশ্ন তুলছে যে বাংলাদেশকে নতুন করে স্বাধীন হয়েছে। নতুন করে স্বাধীন হওয়া লাগে না তো। ফ্রান্সে এখন চলছে ৫ম রিপাবলিক, 5th রিপাবলিক। তো ফ্রান্স কি নতুন করে স্বাধীন হয়েছে? 5 বার স্বাধীন হয়েছে। ফ্রান্স তো কোনো কালে পরাধীন ছিল না। নতুন রিপাবলিক দেওয়ার মতো কি আমাদের ওরকম পছন্দ ধরেছিল? আমরা কি অতটা আধিপত্যবাদের পচন না ধরলে তাহলে না, আধিপত্যবাদ কি একেবারে আমাদেরকে কলোনিতে রূপান্তর করে আমরা কি বলে যে অন্য দেশের শাসনে চলে গিয়েছিলাম? আমরা সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছিলাম। আমার কোনো সার্বভৌমত্বই ছিল না। জনগণের যে সার্বভৌমত্ব সেটা তো ছিল না। তা যে যদি ওই গঠনতন্ত্র, ওই শাসনতন্ত্র, ওই সংবিধান যদি কার্যকর হতো, ওই সংবিধান যদি সচল থাকতো, ওই সংবিধান যদি শক্তিশালী থাকতো, তাহলে তো শেখ হাসিনার মতো দুর্বৃত্ত, মহাদুর্বৃত্ত হতে পারত না। এবং শুধু তাই না, ওই সংবিধান আমরা দেখেছি ৭২ সালের পর থেকে, ৭২ সালের পর থেকে এই সংবিধানে কত কাটা ছেড়ে। এই সংবিধান কিন্তু বাকশাল তৈরি করেছে। এই সংবিধান এরশাদের মতো স্বৈরাচারের জন্ম দিয়েছে। এই সংবিধান মিলিটারি কুয়ের উৎসাহিত করেছে। এই সংবিধান ছাত্র জনতাকে দমন করেছে। তো যে একটা পচা গলা সংবিধান কেন আমি টেনে নেব? আমি কেন নতুন বন্দোবস্তের জায়গায় যাব না? একদিকে বলছি নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, এই প্রশ্নে আমরা সমস্ত রাজনৈতিক দল একমত। আবার পুরনো জিনিসটা এটা হয়েছে কি যে আমাদের ছোটবেলায় শুনতাম, আরে এখন কি লেখাপড়া হয়? আমাদের সময় কি লেখাপড়া হতো রে? আরে তাদের সময় তো লেখাপড়া কি হতো? মুখস্থ বিদ্যা ছিল, খুব ভালো কিছু হতো না। আমি ইন্টারমিডিয়েটে উঠে ইংরেজিতে মুখস্থ করতাম ফুলের 5টা অংশ মুখস্থ করতাম। আজকে আমার নাতির বয়সী যারা আছে তারা ক্লাস 2-এ ফুলের 5টা অংশ শিখে ফেলছে। তার মানে আগালো কারা? আমরা তো অনেক পিছাই ছিলাম। আমরা এটা মুখস্থ করতাম, এখন কিন্তু এরা মুখস্থ করে না, এটা জেনে যায়। তো আমাদের এই যে পুরনো কিছু ধরে রাখার যে একটা প্রবণতা, পশ্চাদমুখী প্রবণতা, আমি মনে করি নতুন সংবিধান রচনার জায়গায় আমাদের যাওয়া উচিত, যেতে হবে। নতুন সংবিধানের রচনা মানেই হচ্ছে আর একটা নিউ রিপাবলিক, অর্থাৎ 2nd রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র। এই তো কদিন আগে নেপাল করলো না, তার 2য় রিপাবলিক করলো না। সেখানে তো নতুন করে স্বাধীন হয় নাই, তাদের তো আগে সংবিধান ছিল, এই গণতান্ত্রিক সংবিধানও ছিল। তারা দেখেছে নতুন বন্দোবস্ত করতে হবে, নতুন তারা করেছে। আমি মনে করি এটা আগে পরে আমাদের যেতে হবে। কাজেই তাদের এই যে এনসিপির সংবিধানের এই যে এনসিপির যে ইস্তাহারে, এটা একটা ভালো দিক। তবে আগেই বলেছি যে ইস্তাহারে সবসময় ভালো ভালো কথা লেখা হয়, তার বাস্তবায়ন কতটা হবে, তারা বাস্তবায়নে তাদের যোগ্যতা কতখানি, কারণ তাদের এই মানে ইস্তাহার বাস্তবায়ন করতে হলে তাদেরকে ক্ষমতায় যেতে হবে, অথবা তাদের সহযোগীদের ক্ষমতায় যেতে হবে। এই মুহূর্তে তার তো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সুতরাং ভালো ভালো কথা বলাই যায়, কাজে ভালো ভালো কথা বলাই যায়। এই তো জি ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে শেখ হাসিনার বিচার চলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলো। বিচারের প্রক্রিয়া, স্বচ্ছতা এবং সার্বিক বিষয় নিয়ে, যদিও আলোচনা আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আমরা মন্তব্য করব না, তবে যতটুকু আমরা জানতে পেরেছি এবং শেখ হাসিনার নৃশংসতা এবং অন্যায়, অবিচার বা দুঃশাসন যতটুকু আপনি দেখেছেন, সেই জায়গা নিয়ে তো আলোচনা করার সুযোগ আছেই। শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় আপনি কতটুকু নাগরিক হিসেবে সন্তুষ্ট? রক্ত তো দেখে এসেছেন। বিষয়টা হচ্ছে অনেকের মধ্যে এক ধরনের কথাবার্তা আছে যে বিচারটা কেন দ্রুত হয় না। আমি কিন্তু ওর সাথে একমত না। বিচার প্রক্রিয়া দ্রুত করা যায় যদি এইটা গণ আদালত হতো। গণ আদালতে 1 ঘন্টায় বা 2 ঘন্টায় অথবা 5 ঘন্টায় বিচার করে বাস্তবায়ন করা যেত। আর একটা হতো রেভলিউশনারি আদালত, সেখানেও 7 দিনে করা যেত।
বা রিভলিউশনারি, তখন তো রিভলিউশনারি গভর্নমেন্টও লাগতো। আমরা তো আমাদের সব কনভেনশনাল। তা এই যে বিচারিক প্রক্রিয়া, এইটা একটু সময় লাগেই। কারণ এইখানে আমি যতটুকু জানি 52 জন সাক্ষী আছে, এই যে প্রথম যে মামলাটা হচ্ছে। তা 52 জনের সাক্ষ্য গ্রহণ করতে তো লেগে যাবে দীর্ঘ সময়। কাজেই এই বিচার প্রক্রিয়া নিয়ে আমার মনে হয় অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। কিন্তু এই জায়গাটিতে একটি প্রশ্ন আছে, আপনি দেখেছেন নিশ্চয়ই, সরকারের উপদেষ্টা পরিষদের 2-1 বলেছেন এবং অনেক রাজনৈতিক দলের নেতারাও বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না, হবে না। এইটা বোধহয় একটু বাড়াবাড়ি। কারণ বিচারের সাথে আমরা শেষ করবো ছোট, বিচারের সাথে এটাকে যুক্ত করে দেওয়া, শর্ত করে দেওয়া মোটেই ঠিক না। মানে এটা হলে এটা, না হলে ওটা হবে, এটা ঠিক না। কথা হলো যে আমাদেরকে গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে। আমাদের সমাজের এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ছাড়া আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। কাজে যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে একটি নির্বাচন দরকার। কাজেই কোনো শর্ত আরোপ করে লাভ নাই, বিচারের জায়গায় হবে, এই তো আমি মনে করি। কিন্তু যারা শর্ত আরোপ করছেন তারা কি না বুঝে করছেন? তারাও তো তাদের মতো একটা হিসেব নিকেশ করেই বলছেন। রাজনীতিতে ব্লেম গেম বলে একটা কথা আছে। রাজনীতিতে হচ্ছে একটা পারস্পরিক প্রতিযোগিতা আছে। এরা সবাই জুলাই অভ্যুত্থানের শক্তি, কিন্তু তাদের মধ্যে তো প্রতিযোগিতা থাকবে। সেই প্রতিযোগিতার কৌশলগত জায়গা থেকে তারা এই কথাগুলো বলছে। কিন্তু আমি একজন নাগরিক হিসাবে মনে করি যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার, নির্বাচনের আগে এত শর্ত দেওয়ার দরকার। এবং যে সময় বলা হচ্ছে এই সময়ের মধ্যে কি নির্বাচন হওয়া সম্ভব বা হবে, এরকম নিশ্চয়তা আপনি নাগরিক হিসেবে পাচ্ছেন মোটামুটি? আমি কিন্তু আশ্বস্ত, তবে একটা সংশয় আছে। সেই সংশয়টা আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো কিন্তু উন্নতিটা ঘটানো যায় নাই। নতুন করে পুলিশ নিয়োগের যে জায়গাটা, সেটা কিন্তু এখনো আমরা না, এখন এই যেহেতু অল্প সময়ের মধ্যে সম্ভব না, সেই পুরনো পুলিশকেই নতুন করে রিফর্ম করা হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি একটু আগে বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি দেখেছেন এবং জানেন যে এইখানে খোদ ঢাকা শহরে ফ্যাসিস্ট শক্তি 300-400 লোকরে প্রশিক্ষণ দিচ্ছে, অনেক দিন ধরে প্রশিক্ষণ দিয়েছে নাশকতা। আমরা প্রথম দিকে ধরতে পারি নাই, পরে আমাদের লোকেরা ধরেছে, গোয়েন্দা সংস্থা, অনেক দেরি হয়ে গেছে। তো এই ঘটনার মধ্য দিয়ে আমাদের শিক্ষাটা কি হচ্ছে? তো এই নাশকতার যে পরিকল্পনা, শুধু কি শিক্ষা নিয়ে বসে থাকলে হবে? সতর্ক থাকতে হবে। তো কাজে আগামী নির্বাচন ভণ্ডুল করার বা তার আগে নানান ধরনের নাশকতা করে অনেক কিছু যাতে না ঘটে যায়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি না করে নির্বাচনে কতটা কারণ আমরা কি নির্বাচন চাই? একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন, যাতে রাতের ভোট দিনে না হয়, সেটা তো হওয়ার কোনো সুযোগই নাই। আমি এবং ডামি না, হ্যাঁ, আমি ডামি না হয়। তো এই জন্যে প্রয়োজনে সেই প্রস্তুতিটা আমাদের সম্পন্ন করতে হবে। তবে গতকালকের সমাবেশ কিন্তু যে বার্তা দেয়, যদি রাজনৈতিক দলগুলো ঠিক থাকে তাহলে কোনো ষড়যন্ত্র কাজে দেবে না, এটা আমি মনে করি। জি, ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি ষড়যন্ত্র থাকবেই, গণতন্ত্রে ষড়যন্ত্র থাকবে, দ্বন্দ্ব থাকবে, সংশয় থাকবে এবং বিরোধিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা তো অবশ্যই থাকতে হবে, ভিন্ন মত থাকবে। সব কিছু ঊর্ধ্বে উঠে আমাদের যে জাতীয় ঐক্য এবং কমন ইন্টারেস্টে যে গোটা জাতি ঐক্যবদ্ধ হতে পারে, যেমনি জুলাই 2024-এ ঐক্যবদ্ধ হয়েছিল। এই 25 জুলাই, এই আগস্ট, আগামীকালকে 5 আগস্ট 2025, আমরা একটি বছর ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ 1 বছর পার করে এসে আমরা সেটি নিশ্চয়ই পালন করব এবং আগামীকালকে আবার নতুন করে শপথ নিতে হবে যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে 1 বছর আগে যেভাবে মোকাবেলা করেছি, আগামী দিনগুলোতেও সেইভাবে মোকাবেলা করব। কারণ সবার আগে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।